আমি ভালো আছি। আমি প্রশ্নে চলে আসি একদিন আগের ঘটনা, একদিন মানে এই সপ্তাহের শুরুর দিকের ঘটনা বা গত সপ্তাহের ঘটনা, যে সাবেক একজন উপদেষ্টা, আপনি জানেন যে অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের চেষ্টা ছিল উগ্রপন্থী গোষ্ঠী যাতে মেইন স্ট্রিম না হতে পারে। আমি তার বক্তব্য শুনেছি, সেইখানে আরেকটা প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে তিনি আবার আরেকটা কথা বলেছেন। দুটি কথা মিলে একটা বক্তব্য ভাইরাল হলো হচ্ছে এরকম যে ডক্টর ইউনূস সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে হারিয়ে দিয়েছে। আপনিও এইটা মানে আমি বলবো যে একরকমভাবে এটা আপনার মনোযোগে সাংঘাতিকভাবে আসলো। আপনারা দাবি করলেন ডক্টর খলিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল। আমার এই প্রশ্নটার কয়েকটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যে আপনি কি সত্যি মনে করেন যে সৈয়দ রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল খলিলুর রহমান সহ, এবং সেই জড়িত থাকাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটা বা তার সরকারের অন্য উপদেষ্টারাও কি এইটাতে জড়িত ছিল কিনা? এটা প্রথম পার্ট। এইটা যদি আপনি একটু আমাদের একটু বলেন। যে ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের প্রথম পার্টটা আগে একটু পরিষ্কার করি। সৈয়দ রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা, আমি খুব সম্মান রেখেই ওনার এই মন্তব্যের ব্যাপারে বলতে চাই যে তিনি কিন্তু তার নিজের কথাতেই খানিকটা সাক্ষী দিয়ে ফেলেছেন। আপনি যেমন তার ইন্টারভিউটা শুনেছেন, আমি এবং আমরা অনেকেই শুনেছি, বারবার শুনেছি, এবং আমি সৈয়দ রিজওয়ানা হাসানকেও মিডিয়ার মাধ্যমে বারবার তার এই ভিডিও অডিওটা শুনতে এবং দেখতে রিকোয়েস্ট করেছি। তার আগে পরের কথা আমি এতটা ডিটেলস সময় কম আনলাম না। তিনি এই যে কথাটা বলেছেন, সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়েছে যখন প্রশ্ন করলো যে তাদের একটা অংশ তো এখন বিরোধী দলে আছে, বিরোধী দল এই শব্দটা কিন্তু উনি ব্যবহার করেছেন। তো বিরোধী দল বলতে তো উনি পার্লামেন্টে অপোজিশনকে মিন করেছেন। তো ফলে উনাকেই ব্যাখ্যা দিতে হবে যে বিরোধী দল তো বাংলাদেশে এখন জামাত ইসলামী পার্লামেন্টে, এখানে তো কোনো উগ্রবাদী দল, কোনো চরমপন্থী দল নেই। সেজন্য উনি আলটিমেটলি জামাত ইসলামীকে মিন করেছেন, ওনার কথা দিয়ে এটা আমরা পরিষ্কার বুঝেছি। তাই আমরা আপত্তি করেছি যে আমরা তাদেরকে, উনি বলছেন যে বিরোধী দলে গেলেও আমরা তাদেরকে মেন স্ট্রিমে আসতে দেয়নি। তো এখানে বিরোধী দলে গেলেও মেন স্ট্রিম, দ্যাট মিনস উনি মিন করতে চেয়েছেন যে তাকে ট্রেজারি বেঞ্চে সরকারি দলে অথবা সরকার গঠনের মতো মেজরিটি পাওয়ার ক্ষেত্রে তারা বাধা দিয়েছে, তারা আসতে দেননি। এটি কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। এটারই আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে তাহলে উনি তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং ওনাকেই প্রমাণ করতে হবে যে ওনার সঙ্গে এই কাজে আর কে কে জড়িত ছিল, এবং উনি নিজেই এটার একটা আত্মস্বীকৃত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষীর মতো কথা বলে ফেলেছেন। এবং এটা উনি পারেন কিনা যে আমরা আসতে দেয়নি, তো যাদেরকেই হোক, সেটা জামাত ইসলামী হোয়াটএভার ইউ লাইক, আপনি যে কোনো একটা দলকে, একজন সাবেক উপদেষ্টা যিনি একেবারে সদ্য বিদায় নিয়েছেন, তিনি যে কাউকেই হোক আসতে দেয়নি, এই কথাটা কি বলাটা ডেমোক্রেটিক? এই কথাটা বলাটা কি কনস্টিটিউশন অনুযায়ী বা কোনো বিবেক বিবেচনায় পলিটিক্যালি এটা গ্রহণযোগ্য কিনা? সেই জন্য আমরা বলছি যে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর অধ্যাপক পরোয়ার, আপনি যদি আমাকে একটু সময় দেন, সৈয়দ রিজওয়ানা হাসান এটার ব্যাখ্যায় বলছেন যে মাজারে হামলা, আউলদের উপর নির্যাতন, নারীদের নানা কটূক্তি, আপনি সেটাকে কিভাবে দেখেছেন? সেই সময় উপস্থাপকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটার ক্ষেত্রে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে। আমার মনে আছে এইটা নিয়ে কিন্তু জামাত ইসলামীও কথা বলেছে। আসলে জামাত ইসলামী এই ব্যাপারগুলিকে সমর্থন করে নাই, মানে আমার একদম স্পষ্ট মনে আছে জামাত ইসলামী। এর ফলে তারা ক্ষমা চেয়েছে, সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন এর ফলে তারা ক্ষমা চেয়েছেন। সেই সব কটূক্তি করা শক্তি যেন মেইন স্ট্রিম, মানে সমাজে প্রাধান্য সৃষ্টিকারী না হয়, সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। মানে এইটা উনি বলছেন, সেই সব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম দেওয়া হয় নাই। এর মাঝখানে একটা প্রশ্ন ছিল, উপস্থাপক যে প্রশ্নটা করছেন যে
এই নির্বাচনের কথা বলছে, যে বিরোধী দলের কথা বলছে, তখন উনি বলছে যে আমি কোনো দলের নাম উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেইন স্ট্রিম। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর, ভুল ব্যাখ্যা দিয়ে। আমি 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 একটু অধ্যাপক পরার আরেকটু বলি যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্য, যেটাকে আপনি রাজসাক্ষীর কথা বলছেন, আমরা কিন্তু খেয়াল করতেছিলাম যে সৈয়দা রিজওয়ানা হাসান সহ আরও বেশ কিছু উপদেষ্টা যাতে লেভেল প্লেইং ফিল্ড হয়, অর্থাৎ বিএনপি যাতে একচেটিয়া প্রাধান্য না পায়, তার জন্য অনেকখানি চেষ্টা করেছেন। সেটা কি তার উপরে উল্টাটা চাপানো হইতেছে কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। না, আপনি ওই প্রথম প্রশ্নটা একটু পরিষ্কার করে সামনে গেলে মনে হয় ভালো হয়। জি জি, এই যে সাংবাদিক যে প্রশ্নটা করলো যে তাদের একটা দলই তো, বা তাদের একটা অংশই তো বিরোধী দলে গেছে, এই যে বিরোধী দল বলতে উনি জামাতকে মিন করেছেন, এটা বুঝতে আর কষ্ট হয়নি, এবং আমরা তাদেরকে আসতে দেয়নি। তো আসতে দেয়নি মানে কোথায় আসতে দেননি? মেইন স্ট্রিম বলতে মূল সরকারি দলে বা সরকার গঠনের মতো মেজরিটিতে আসতে দেননি, এটা খুব সহজে মিন করা যায়। এখন উনি বলছেন যে আমি জঙ্গিদেরকে বুঝিয়েছি বা এক্সট্রিমিস্টদেরকে বুঝিয়েছি, তাহলে কি উনি জামাত ইসলামীকে জঙ্গি বলতে চান? বাংলাদেশের পার্লামেন্টে কি কোনো জঙ্গি দল আছে? নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলি তো ইলেকশন অংশ নিয়েছে, বাংলাদেশের পার্লামেন্টে তো কোনো চরমপন্থী, কোনো জঙ্গি কোনো দল নেই। তো উনি এই কথাটা যে বলে আমরা মনে করি ভুল করেছেন। এটাতে লম্বা না করে, হতে পারে মানুষ কথা বলার সময় অনিচ্ছাকৃত ভুল হতে পারে, উনি যদি সিনসিয়ার থেকে থাকেন, জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দের সঙ্গে, কার্যক্রমের সঙ্গে উনি পরিচিত, উনি ঘনিষ্ঠ, আমার সঙ্গেও যে ওনার অনেক বিভিন্ন সময় কথা হয়েছে, ফলে তার একটা অংশ বিরোধী দলে আছে। সাংবাদিকের এই প্রশ্নের পরেও উনি এটা বললেন যে আমরা তাদেরকে আসতে দেয়নি, এই জায়গাটাই হচ্ছে আমাদের কথা। ওকে, অন্য আগে পরে উনি যাদের কথা বলেছেন নিশ্চয়ই বলতে পারেন। আমরা সবসময় জামাত ইসলামী, জঙ্গিবাদ, চরমপন্থা যা যা উনি বলেছেন, এগুলো কখনো ইসলাম কখনো সমর্থন করে না। আমরা এই কাজগুলো সবসময় প্রতিবাদ করেছি। খালিদ ভাই, ওকে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড হই যে আপনি গতকালও খুলনায় একটি ইফতার সমাবেশে নির্বাচনের ফলাফল নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন। আমাকে আপনাদের জোট সঙ্গীদের অন্যতম মাওলানা মামুনুল হক এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বিএনপি জোটে না যাওয়ার কারণে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। এখনকার ঘটনা হচ্ছে যে আপনারা, মানে আপনি পার্টির সেক্রেটারি জেনারেল, পুরো সাংগঠনিক দায়িত্ব আপনার কাছে, মামুনুল হক সাহেব একটি পার্টির প্রধান, তার কাছে যে এখন আপনারা যারা জয়ী হতে পারেননি তারা যতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ করছেন, আপনাদের দলের জোট বা জোটের বা ভোটের বিজয়ীরা তা করছেন না। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংই হয় তাহলে সেই ম্যাপিংটা কিভাবে করা হয়েছে আসলে? মানে আপনারা কিছু লোক জিতবেন, কিছু লোক হেরে যাবেন, সেটা আসলে কিভাবে? না না না, এটা তো ন্যাচারাল, মানুষের নির্বাচনে তো জয় পরাজয় থাকবে, সেটা বিষয় নয়। আপনার কথার মধ্যেই দুটো ভাগ হয়ে গেল। একটা হচ্ছে যে আমরা যে প্রশ্নটা করছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন নয়। আমরা দলের সিদ্ধান্তেই, দলীয় পলিসিতেই, দলীয় মূল্যায়নেই আমরা এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেছি। এবং প্রথমেই আমাদের দলের নায়েবে আমির এবং আমাদের সংসদে বিরোধী দলের ডেপুটি লিডার ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের প্রেস ব্রিফিং এ কিন্তু প্রথমেই এই অভিযোগটা তিনি উত্থাপন করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ডক্টর সৈয়দ রিজওয়ানা হাসান তার রাজসাক্ষী, তারপর ডক্টর খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির হোতা, এই কথাগুলো কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির বলেছেন। এজন্য কে জিতেছে আর কে হেরেছে এই কথার সাথে জয় আর পরাজয়ের কোনো সম্পর্ক নাই, রিয়েলিটির সাথে এই কথার সম্পর্ক। খালিদ ভাই, না সেটাই বুঝতে চাইছি যে মানে ধরেন আপনি হেরে যাবেন, আর আমি তো কথা বলছি দলের সেক্রেটারি জেনারেল, একটা বড় এক্সিকিউটিভ দায়িত্ব আমার উপরে, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই দলের পক্ষ থেকে কথা বলি, দলের পলিসিতে আমরা কথা বলি, এটা কোনো ইন্ডিভিজুয়াল কারো পার্সোনাল বক্তব্য নয়। আপনারা মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, নাকি ইঞ্জিনিয়ারিংটা সবাই মিলেই করেছে, মানে ব্যাপারটা কিরকম? না, আমরা তো সবাই মিলে কোনো রকম এভিডেন্স ছাড়া তো কথা বলা যাবে না। আমরা যতটুকু রিজওয়ানা হাসানের কথা থেকে পেয়েছি ততটুকুই বলেছি। তবে এটা কিন্তু বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং বলতে আমরা দু একবার এই কথা যখনই আমরা বলেছি, সেখানে এটা বলেছি যে ভোট গ্রহণ পর্যন্ত দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছে, বাধার সম্মুখীন হননি, উল্লেখযোগ্য
কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু গণনা, বান্ডিল করা, রেজাল্ট শিট তৈরি করা, ঘোষণা করা এবং 9:30 10টার দিকে সমস্ত ঘোষণা বন্ধ হয়ে গেল। সারা দেশ থেকে ফলাফল 11 দলীয় জোটের নানান আসন থেকে বিজয়ের একেবারে খবর আসতে লাগলো এবং আমাদের কাছে নানানভাবে খবর আসছিল। হঠাৎ করে এই যে সম্প্রচারটা বন্ধ হয়ে গেল, এখানে একটা রহস্যের জন্ম দিয়েছে। তো আমরা কোর্টে যাওয়ার জন্য আবেদন করেছি, আমরা রিট করব, অনেকে রিট অলরেডি শুরু করেছেন। আমাদের কাছে রেজাল্ট শিট এসেছে, অনেক প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিটে কোনো এজেন্টের স্বাক্ষর নাই এমন রেজাল্ট শিটও পাওয়া যাচ্ছে। তারপরে গণনার সময় যেখানে আমাদের এজেন্টরা উপস্থিত ছিলেন, তারাও ওখানে যেসব এজেন্টরা খুব সিনসিয়ারলি দায়িত্ব পালন করে প্রতিবাদ করেছেন যে ব্যালটগুলো গুছিয়ে যখন বান্ডিল করা হয় দেখা যাচ্ছে যে ভেতরে দাঁড়িপাল্লার ব্যালট 80-90টা দিয়ে উপরে 10টা ধানের শীষের বান্ডিল দিয়ে রাবার করে ফেলা হয়েছে, ওটা 100 বান্ডিল ফুলে ধানের শীষ ফুলে গণনা করা হয়েছে। আমাদের এজেন্ট আপত্তি করেছে, খুলে দেখা গেছে যে মাঝখানে সব দাঁড়িপাল্লার ব্যালট। এ তো যারা পেয়েছে তারা আমাদেরকে বলেছে। তো এটা 2-1টা ঘটনা যা ধরা পড়েছে তাই আমরা বলেছি। ফলে এই যদি যেমন আমার নির্বাচনী এলাকায় হয়তো 150 কেন্দ্র আছে, আরেক জায়গায় 138-40 কেন্দ্র আছে, তো যেগুলো পাওয়া গেছে তাই এই, আর যা পাওয়া যায়নি তার মধ্যে অনেক কিছু ঘটতে পারে। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। খালেদ ভাই, আমরা এইগুলো মিন করতে চেয়েছি, আমরা ভোট গ্রহণের ব্যাপারে কোনো আপত্তি করিনি, মানে ঘটনা হচ্ছে আফটার কাস্টিং ভোট প্রবলেমগুলো হয়েছে। ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে বিরোধী দলের নেতা হিসাবে জনাব শফিকুর রহমান, জামাত ইসলামের আমির, উনি জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের বাড়িতে যাওয়া হয়েছে, মানে পরস্পর কথাবার্তা হয়েছে। আপনাদের ইফতারেও আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখলাম। তার মানে আপনারা এই ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা এবং সংসদে আপনাদের উপস্থিতিটা দুটোই আপনারা পাশাপাশি রাখবেন। হ্যাঁ, না আমরা বলেছি, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি লিডার অফ দি অপোজিশন, তিনিও কিন্তু বলেছেন যে আমরা ভালো কাজে, গঠনমূলক কাজে, দেশ পরিচালনায়, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা ভালো কাজের সহযোগিতা করব, মন্দ কাজের আমরা প্রতিবাদ করব, বাধা দিব, আপত্তি করব। আমরা কিন্তু তাই করছি। আমরা কোনো অনিয়মতান্ত্রিক, বিশৃঙ্খল, দেশকে আনরেস্ট করা কোনো হটকারী কোনো পন্থায় তো আমরা যাইনি। জাস্ট আমরা প্রতিবাদ করেছি, জিনিসটার একটা জুডিশিয়াল ইনকোয়ারি আমরা দাবি করেছি। এখন দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, দ্যাট ইজ আপ টু জুডিশিয়ারি, তারা কি করবেন দে উইল ডিসাইড। আমরা তো নিয়মতান্ত্রিক ভাবে এই কথাগুলো তো বলতেই পারি, যা আমরা চোখে দেখছি তা তো আমরা বলতেই পারি। তার মানে আপনারা সংসদে দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন, আবার সেই যেটা দিয়ে আপনারা বিরোধী দলের নেতা হলেন বা বিরোধী দলে গেলেন সেই ইলেকশন নিয়েও আবার আপনারা প্রশ্ন তুলবেন। মানে দুইটা একটু মানে মানে আপনারা কি এখনো না, এটা এই ব্যাপারটা আসলে কেমন? না, আমরা কিন্তু প্রশ্ন, আমি আপনাকে একটা জায়গায় একটু অ্যাটেনশন দিতে বলবো, আমরা কিন্তু প্রশ্ন তুলিনি। প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে সাবেক উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। কথাটা কিন্তু উনি সূচনা করেছেন। গোলাম পারর ভাই, শুরু কিন্তু তাহের ভাই করছে। আমি রেজনা কারণ হচ্ছে যে আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম, রেজনা আপার সেই শক্তি ছিল কিনা, উনি চাইলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। যদি চাইতেন, বলেছি যে একা করেছেন, আমরা তো তা মনে করি না। এত বড় কাজ করতে গেলে আরো সঙ্গী লেগেছে। আর তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন এটা কিন্তু ইলেকশনের পর বক্তব্যের পর না, ইলেকশনের পর যেদিন না আপনি খেয়াল করে দেখবেন ডেটটা, যেদিন মিডিয়াতে রেজনা আপার কথা আসছে ওই দিনই 12টা-1টার দিকে আমরা প্রেস ব্রিফিং করেছি। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি তাহের ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিলাম। আমি একটু স্মরণ করায় দিই পারর ভাই, সেইটা হচ্ছে যে ইলেকশন 12 তারিখ হয়েছে, তার 2-1 দিনের মধ্যে মানে 17 তারিখ সরকার শপথ নিছে। 17 তারিখ সরকার শপথ নেওয়ার 2-1 দিন আগে বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিংয়ে আমি উপস্থিত ছিলাম। সেইখানে আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন তুলছি, কারণ হচ্ছে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা আপনাদের বলা। হ্যাঁ, না আমরা বলেছি, তার যুক্তিও আমরা বলেছি। তো সেজন্য রেজনা আপার কথা বলায় আসে না। রেজনা আপার কথা তো তারও অনেক পরে, আমি মানে রেজনা আপার কথা তো গত সপ্তাহে, মানে এটা 5 দিন হয়েছে মনে হয় বড় জোর। সুতরাং আপনারা কিন্তু প্রশ্ন তুলছেন। এদিকে আমি আবার আমিরে জামাতকে যখন ইন্টারভিউ করতেছি, আমিরে জামাত বলতেছেন যে আমরা
পরাজয়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে পরাজয়টাকে ভালোভাবে স্বীকার করা হয় না, আমরা এটা থেকে বাইরে হয়ে আসতে চাই। তা আমরা বুঝতে কোনটা চাই পারর ভাই, যে আসলে মানে দুইটাই আপনারা একসঙ্গে চালাবেন কিনা। মানে না না না, আমরা কিন্তু ফলাফল কিন্তু আমরা মেনে নিয়েছি খালেদ, আমরা তো বলিনি যে ফলাফল আমরা অস্বীকার করি। ফলাফল মেনে নিয়ে যে অনিয়মটা আমাদের কাছে দৃশ্যমান, আমরা তো সেটার ব্যাপারে জাতিকে বা রিলেটেড পার্সনকে তো আমরা অ্যাটেনশন ড্র করতেই পারি, আমরা তাই করেছি। আমরা বলিনি যে ফলাফল আমরা প্রত্যাখ্যান করলাম, আমরা তো ফলাফল বলেছি যে আমাদের অনেক প্রশ্ন অনেক কষ্টের সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি, আমরা শপথ গ্রহণ করেছি, আমরা পার্লামেন্টে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান সেভাবেই কিন্তু কথা বলেছে। আচ্ছা, এর আরেকটা প্রসঙ্গে যাই, যে মানে আপনি দেখেছেন যে সম্প্রতি একটা পত্রিকা খুবই গুরুত্ব দিয়ে একটা খবর প্রকাশ করেছে, যেটা শিরোনাম হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা। সেখানে বলা হচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমি আপনাদের অবস্থান একটু দেখেছি, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি আবার একটু বলবেন যে আপনাদের এই অবস্থান কি আসলে ডক্টর শফিকুর রহমান জনাব খলিলুর রহমানকে অনুরোধ করেছেন কিনা মন্ত্রী পদমর্যাদায় তার বিশেষ সহকারীকে আসলে সেখানে পদায়ন করার? আমার আজকেই বোধহয় সেকেন্ড হাফে আমার নিজেরই একটা স্টেটমেন্ট এই বক্তব্যকে পরিষ্কার করার জন্য আমি দিয়েছি, আমাদের ভেরিফাইড পেজে গিয়েছে সবার, সেটা আপনিও দেখেছেন। এটা আমাদের আমিরে জামাত অর্থাৎ আমাদের বিরোধী দলীয় নেতা আর যিনি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ছিলেন, উনি ওনার পেশাগত দায়িত্ব পালনে এবং দেশের পররাষ্ট্র নীতির ব্যাপারে নানান দিক থেকে হেল্পফুল হতে পারে এটা মনে করে উনি অর্থাৎ অ্যাডভাইজার যিনি ছিলেন প্রফেসর মাহমুদুল হাসান, উনি বলেছিলেন যে যদি ফরেন মিনিস্ট্রিতে কোনোভাবে একটু পদায়নে কোনো একটা সুযোগ আমরা পাই তাহলে আমাদের দায় দায়িত্ব পালনে একটু সুবিধা হবে। তো আমিরে জামাত উনাকে একটা ডিকটেশন দিয়েছিলেন যে ঠিক আছে, এইভাবে যদি মনে করেন আপনার জন্য দায়িত্ব পালনের সুবিধা হয় তো আপনি একটা লেটার দিতে পারেন। কিন্তু সেই লেটারটা লিখতে গিয়ে উনি যে মন্ত্রীর পদমর্যাদার এই অংশটা কিন্তু আমিরে জামাত বলেননি। আমি আজকেও আমিরে জামাতের সাথে এই বিষয় নিয়ে কথা বলে ওনার কাছ থেকে আমি নিজেও পরিষ্কার হয়েছি। উনি বলছেন যে আমার না বলা কথাটাকে উনি সেখানে লিখে চিঠিটা চলে গিয়েছে, এবং এটা তো প্রায় 3 সপ্তাহ আগের কথা, 22 তারিখে সম্ভবত মোস্ট প্রবাবলি চিঠি। তো 22 তারিখ আজকে হচ্ছে পরবর্তী মাসের 10 তারিখ, প্রায় আপনার কয়দিন হয়ে গেল? 16 দিন হয়ে গেছে। তো এটা সাথে সাথে যখন আমিরে জামাত জানতে পেরেছেন যে উনি চিঠির মধ্যে এই মন্ত্রীর পদমর্যাদার প্রসঙ্গটা তুলেছেন, আমিরে জামাত অসন্তুষ্ট হয়েছেন এবং ওনাকে ওনার দায়িত্ব থেকে সাথে সাথে ডিসমিস করেছেন। আমরা মনে করেছি যে আমিরে জামাত তো সিনসিয়ারলি তার দায়িত্ব পালন করেছেন এবং উনি এটাকে কখনো অ্যালাউ করেননি। এটা একটা মানে কি বলবো, অনৈতিক একটা কাজ। এটা আমাদের আদর্শের সাথে যায় না, দলের সাথে যায় না, পলিসির সাথে যায় না। আমিরে জামাত সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। এটা আমাদের একটা আভ্যন্তরীণ বিষয় ছিল। পরে মিডিয়া বিষয়টা প্রকাশ করাতে এটার একটা ব্যাখ্যা এবং জবাব দেওয়ার প্রশ্ন আসছে, এই জন্য জিনিসটা একটু বিভ্রান্তি তৈরি করেছে। এই জন্য আমরা এটা খানিকটা স্টেটমেন্ট দিয়ে এটা আমরা পরিষ্কার করেছি। এটা একেবারেই একটা ভুল উনি করেছেন, যেটা জানা মাত্রই আমিরে জামাত দেরি না করে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে নতুন আমাদের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, আমাদের ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, মাননীয় জাতীয় সংসদ সদস্যকে। এইভাবেই আমরা মনে করি হতে পারে একটা মানুষ তার দৃষ্টিভঙ্গি, তার কথা বলতে গিয়ে, চিঠি লিখতে গিয়ে কখনো ভুল করেছেন। আমিরে জামাত অনেক ব্যস্ততার সাথে একটা ডিকটেশন দিয়েছেন, মনে করি সেইভাবে চিঠিটা হয়তো চলে গেছে। পরে যখন ওনার নলেজে আসছে যে না এটা তো আমি বলিনি, কেন উনি এটা দিলেন, দেন সাথে সাথে উনি ওনাকে ডিসমিস করেছেন। সেদিক থেকে আমরা মনে করছি এটা তো আর প্রায় 3 সপ্তাহ আগের কথা, হঠাৎ করে 2-1 দিনে এই জিনিসটা মিডিয়াতে আসাতেই কনফিউশনটা হয়েছে। আমরা এই ব্যাপারে আমাদের অফিসিয়াল বক্তব্য দিয়েছি। আমি মনে করি এখানে এই পর্যায়ে বিভ্রান্তিটা দূর হওয়া উচিত আর কি। এখন একটা কথা আসলে তো মানে বলে যে কথা একটা সুযোগ পেলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, কথা তো একটা বলতেই হবে। এইভাবেই কথাবার্তা তো শুরু হয়, এই আর কি। রাজনীতি সবাই করে সুযোগ পেলে। না, সুযোগ পেলে তো সবাই রাজনীতি করে, কিন্তু আমি একটু এটা বলি। একজন, উনার নাম হচ্ছে শাম্মী
শামিয়ে আফরিন, উনি বলছেন জি। আমির সাহেব আপনাকে একথাও বলেছিল, অর্থাৎ আমাকে একথাও বলেছিল, এক জি। সময় মুখ জি। ফসকে ইঞ্জিনিয়ারিং এর কথা তারাই বলবে যারা এই কাজ করেছে। ইন্টারেস্টিং, এটা আমির সাহেব আমাকে আসলেই বলেছিলেন যে মুখ হ্যাঁ, না, এবং ফসকে, এটা মিডিয়াতেও এসেছে, যে এটা মিডিয়াতেও এসেছে আপনার এই সাক্ষাৎকারটা। যে হ্যাঁ। যে মুখ ফসকে বলবে। কিন্তু আমি পরবর্তী প্রসঙ্গে যাই। রাজনীতি সবাই করে, সেই প্রসঙ্গের মধ্যে থেকে আমি একটা প্রসঙ্গ, যেহেতু ভোট এখন শেষ হলো, আপনাকে বিরাট সাংগঠনিক দায়িত্ব পালন করতে হয়েছে, একটা কথা এরকম এসেছে যে আপনারা এবার মানে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন। এর একটা বড় কারণ আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগের লোকজন আপনাদের ভোট দিয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে কি আপনি একটা কিছু মন্তব্য করবেন, যে আসলে খুলনা অঞ্চলেও অনেক আওয়ামী লীগের ডাই হার্ড সাপোর্টার রয়েছে, সারা বাংলাদেশে আপনি ঘুরেছেন, আপনাদেরকে কি আসলে আওয়ামী লীগেররা ভোট দিয়েছে, বা আওয়ামী লীগের অনুপস্থিতির কারণেই কি জামাতের এই ব্যাপক ভোট পাওয়া? মোটেই না। আপনি আমার অনুরোধ থাকবে, আপনি যদি সুযোগ পান, দেশে কখনো আসেন, জি। ফিজিক্যালি আপনি একটু ভিজিট করবেন, সার্চ করবেন। আমার নির্বাচনী এলাকার উদাহরণই তো আমি দিতে পারি। আমার এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে, ভোটের ডিফারেন্স খুবই সামান্য। সেখানে উনি নিজেই, যিনি বিজয়ী হয়েছেন, তিনি ইন্টারভিউতে হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা আমার এলাকার কিছু এলাকা আছে হিন্দু অধ্যুষিত, তাদের সমাবেশে উনি বলছেন, যেটা অনলাইনে এসছে, যে আপনাদের ভোটেই আমি এমপি হয়েছি, আপনারাই আমাকে এমপি বানিয়েছেন। অর্থাৎ ওখানকার আমার হিন্দু অধ্যুষিত এলাকায় সকলেই নৌকারই ভোটার, প্রায় দু একটা ব্যতিক্রম ছাড়া ব্যাপক ওখানে 1 লক্ষের উপরে আমার হিন্দু ভোটার আছে, তার ম্যাক্সিমামই তো ওনারা নৌকারই ভোটার ছিলেন। তো তারা সেই সব এলাকায় এটাই প্রচার করা হয়েছে, এবং আমার একটা ভুয়া অডিও ক্লিপ তৈরি করে হিন্দু অধ্যুষিত এলাকাতে প্রচারও করা হয়েছে, এবং মুখে মুখে বাড়ি বাড়ি বলা হয়েছে যে ক্লিয়ারেন্স এসেছে আওয়ামী লীগ থেকে। শেখ হাসিনা বলেছে ভোট এবার ধানের শীষে দিতে হবে, ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগ নেক্সট পুনর্বাসিত হতে পারবে, নানান কথা ঘরে ঘরে একেবারে নির্বাচনের শেষ দিকে। এবং হিন্দু সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন, আমরা এটাও খবর পেয়েছি শেষ 2-3 দিনে তারা সেসব এরিয়া সফর করে ক্লিয়ারেন্স দিয়েছে যে আমাদের সিদ্ধান্ত ভোট ধানের শীষে দিতে হবে। ফলে আওয়ামী লীগের ভোট তো ধানের শীষে গিয়েছে, এটা তো আমি নিজেই আমার এলাকার সাক্ষী, আর আপনিও খোঁজ নেবেন। ওকে, আমরা এটা দেখছি। এটা তো আর ব্যক্তিগত ভোটের বিষয়, ইন্ডিভিজুয়ালি ব্যক্তির চয়েসে কে কাকে 2-1টা ভোটের ব্যতিক্রম হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার থিংস। কিন্তু কমনলি একটা পরিস্থিতি, নির্বাচনের 2-3 দিন আগে তো এই মেসেজটা চারিদিকে ছড়িয়ে গেছে যে নৌকা মার্কার যেহেতু নেই, তো তাদের ভোটাররা ধানের শীষে তোমরা ভোট দাও, তাহলে আওয়ামী লীগের রাজনীতিকে রিভাইভ করা যাবে, তাদের মামলা মোকদ্দমা থেকে তারা রিলিফ পেতে পারবে। এই প্রচারণাটা ঘরে করা হয়েছে, এবং তারা ধানের শীষকে ভোট দিয়েছে। একটু জোট প্রসঙ্গে একটু আপনার কাছে একটু কথা বলবো, কিন্তু আমাদের একজন দর্শক সুমিত পল, উনার একটা মেসেজ দিকে আমার একটু নজর গেল। হায়াল্লাহ খালেদ, আপনি আবারও এসেছেন দেশে, এবার কাকে মেটিকুলাসলি হাইলাইটেড করার উদ্দেশ্যে এসেছেন? ভাই আমি নিউ ইয়র্কে, যাই হোক, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম যে ইতিহাসের খাতিরে আপনি একটু বলবেন কি না যে এইবার জোট নিয়ে আসলে অনেক ধরনের, মানে আমি এটাকে বলবো যে ঠিক ড্রামা না হলেও এক ধরনের পর্দার অন্তরালে অনেক কিছু হয়েছে, এবং যেটার মধ্যে আপনি একটা বড় ভূমিকা সাংগঠনিক কারণে আপনাকে পালন করতে হয়েছে, যে এনসিপির আশা, শেষ মুহূর্তে আবার চরমোনায় না আসা। আমরা শুনেছি যে চরমোনায় অনেকগুলি পদ চেয়েছিল, আমরা শুনেছি যে এনসিপি আপনাদের কাছে 30টা পদ চাওয়ার পরে আপনারা এটাকে বার্গেন কিভাবে করেছিলেন, বা কি মতের ভিত্তিতে আপনারা এবং খেলাফত মজলিসে এক প্ল্যাটফর্মে আসলেন, যেখানে আমরা জানতাম যে খেলাফত, উনারটা খেলাফত মানে জনাব মামুনুল হকের যে পিতা ছিলেন আল্লামা আজিজুল হক, আবার তাদের রাজনীতি আর জামাত ইসলামের রাজনীতি সম্পূর্ণ আলাদা ধরনের রাজনীতি। আবার আপনি জানেন যে আল্লামা বাবুনগরী, যিনি হেফাজত ইসলামের প্রধান আছেন, তিনি আবার জামাত ইসলামকে ভোট না দেওয়ার এগেনস্টে খুবই স্ট্রংলি বলতেছিলেন। শুধুমাত্র জামাতে ইসলামীতে আসার জন্য এনসিপি ভাগ হয়ে গেল। এনসিপি নারী নেত্রীদের মধ্যে বেশ কিছুজন
ভোট করতেই রাজি হলেন না, তাসনিম জারা, তাজনুবা জাবিন আর অনেকে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের একটু বলবেন, মানে আমার কোনো প্রশ্ন না, আমার একটু জানার আকাঙ্ক্ষা যে আপনারা এই সময় কিসের ভিত্তিতে এই 11 দলীয় জোট, অনেকে বলতেছে যে এটা একটা আদর্শিক জোট, যে এই প্ল্যাটফর্মটা আদর্শিক জোট না, এটা নির্বাচনী জোট, এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ, আপনার শেষ কথাটাই সঠিক। প্রথমেই এটা একটা নির্বাচনী ঐক্য ছিল, এবং নির্বাচনী ঐক্য গড়ার পেছনে তো ঐতিহাসিক কারণ। আমরা যেমন 4 দলীয় জোট যখন করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, তখন একটা বড় ঐতিহাসিক কারণ ছিল। প্রথম, আপনি জানেন, 4 নেতা, আমাদের তখন বেগম খালেদা জিয়া, এরপরে অধ্যাপক গোলাম আজম, হোসেন মোহাম্মদ এরশাদ এবং আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস, এই 4 নেতা প্রথম 4 দলীয় জোট স্টার্ট করেন। এরপরে এটা 18 দল, 20 দল নানানভাবে রূপান্তরিত হয়েছে। সেই সময় অনেক ঐতিহাসিক রাজনৈতিক কারণ ছিল। এখন এবারের নির্বাচনে পূর্বে ইলেকশন যে কি বলে পোলারাইজেশন হতে লাগলো নির্বাচনী ঐক্য জোট দলগুলোর মধ্যে, কার সাথে কে যাবে, কোন দিকে কি হবে, নির্বাচনে মাঠের ফ্লো তৈরি হলো। তখন ইসলামপন্থী যে দলগুলো, তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকে কালেকটিভলি এবং ইন্ডিভিজুয়ালি শুধু আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানই শুধু নন, অন্যান্য সব ইসলামী দলের শীর্ষ নেতাদের মধ্যেও কিন্তু এই আগ্রহ আকাঙ্ক্ষা জেগেছিল। ইন্ডিভিজুয়ালিও কথা হচ্ছিল, কখনো কখনো কালেকটিভলি আনঅফিসিয়ালিও বসা হচ্ছিল যে আমরা কি করে এবারে দীর্ঘদিনের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, যেহেতু একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা ফ্যাসিবাদের থেকে গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছি, তো আমরা দীর্ঘদিন তো এদেশের আলেম ওলামা, ইসলামিক স্কলার যারা এখানে একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই, অন্তত নির্বাচনী একটা ঐক্য কি করে গড়া যায়, এই প্রচেষ্টা কিন্তু একেবারে 5ই আগস্টের পর থেকেই কিন্তু এই সূচনাটা হয়েছে। এবং এর প্রচেষ্টায় আমি বলবো যে সকল ইসলামী দলের সুন্দর ভূমিকা এবং অবদান ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং তারই ফল হিসেবে শেষ পর্যন্ত ঐক্যটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দফায় দফায় আমরা বসেছি, আমাদের শীর্ষ নেতারা বারবার বসেছেন, এবং একটা আসন সমঝোতার ভিত্তিতে ভোটগুলো একটা জায়গায়, যেটাকে বলা হয়েছে ওয়ান বক্স সিস্টেমে যেতে পারে, সেই লাইনেই কিন্তু আমাদের আলোচনাটা এগিয়ে গিয়েছিল। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা আপনি বলেছেন যে আসন বন্টন করতে গিয়ে কোনো একটা গ্যাপের কারণে ওনারা শেষ পর্যন্ত থাকতে পারেননি। আপনি বলেছেন যে 30টা আসন নিয়ে, না, আমরা তো শেষ পর্যন্ত 40টা আসন এবং তারপরেও কিছু প্লাস দিয়ে দেয়া হবে এই আলোচনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি সেখানে নানান দিক থেকে ইলেকশনের পোলারাইজেশন যখন হয়, তখন নানান দিক থেকে নানানভাবেই কিন্তু কিছু উদ্দেশ্যমূলক ক্ষতি করার কিছু লোকও কিন্তু থাকে। তো এটা দুর্ভাগ্য, এটার জন্য আমরা আফসোস করেছি। শেষ পর্যন্ত ওনারা আর রাজি হলেন না, ওনারা পৃথকভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলেন এবং বাকি সবাই থাকলেন। এরপরে আবার এলডিপি আসলো, এইভাবে এসে নির্বাচনী ঐক্যটা রয়ে গেল। আফটার ইলেকশন দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং দলের শীর্ষ নেতাদের সাথে কথা হয়েছে, ওনারা একমত হয়েছেন যে আমাদের নির্বাচনে যে ঐক্যটা ছিল, আমাদের নির্বাচনের পরেও আমরা এই ঐক্যটা রাখবো, এটা একটা রাজনৈতিক ঐক্য হিসেবে আমরা একসঙ্গে সামনে চলবো। তো আমরা দেখতে পাচ্ছি এই 11 দলীয় শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনী ঐক্যটাকে কন্টিনিউ করার ব্যাপারে সিনসিয়ারিটি আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে ইন্টারাকশন আছে। নানান বিষয় যখন পলিটিক্যাল ইস্যু সামনে আসছে, তখন আমরা পরস্পর কখনো কালেকটিভলি বসছি, ইন্ডিভিজুয়ালিও আমরা বসছি। এনসিপি নিয়ে যদি একটু বলতেন। আমরা প্রথমে কিন্তু দেখছি যে এনসিপি এবং জামায়াত পরস্পরকে নানাভাবে আক্রমণ করছে, মানে আমাকে বেশ কিছুবার মানে ওই আক্রমণের দর্শক বা আমি একটু মধ্যস্থতা করার চেষ্টা করে আমি অনেক গালাগাল খেয়েছি অনেক সময়। কিন্তু ঘটনা হইতেছে যে এনসিপি জামায়াতের কাছাকাছি আসলো, যতই নির্বাচনী জোট বলতেছে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এনসিপির নেতাকে চিফ হুইপ করা হয়েছে বিরোধী দলের। তার মানে এটা আর আদর্শিক জোটের থেকে দূরে না, এটা আদর্শিক জোটে। এখন এনসিপি কি জামায়াতে ইসলামীর মতো হইলো, নাকি জামায়াতে ইসলামী কিছুটা এনসিপির মতো হইলো? মানে এইটার ক্ষেত্রে যদি একটু আপনারা বলতেন। দুইটার ক্ষেত্রে কিন্তু আমি বলছি, হ্যাঁ জি, আমি বুঝতে পারছি, আমাদের কেউ কারোর মতো হয়নি, যে তার মতোই আছে। আচ্ছা, জামাত ইসলামী জায়গায় আছে, এনসিপি জায়গায় আছে। আমাদের মধ্যে দেশের স্বার্থে এবং আমি বলবো জনগণের যে আকাঙ্ক্ষা,
একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিবাদ মুক্ত দেশ এবং কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হয়ে করাপশন ফ্রি ইকোনমি, রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় কোনো দুর্নীতি থাকবে না, এ ব্যাপারে যারা কমিটেড, আমাদের আমির জামাত ঐক্যের আগে এই সব বিষয়গুলো শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা করেছেন। কিছু কমন পলিসিতে আমরা একমত হওয়ার কারণে কিন্তু আমাদের এই ঐক্যটা হয়েছে। হ্যাঁ, এখন দল তো 11টা, 11টা দলের 11টা চিন্তা, দৃষ্টিভঙ্গি, ভিন্ন মত, তাদের আলাদা কর্মপন্থা, উদ্দেশ্য, লক্ষ্য তো ভিন্ন হতেই পারে, কিন্তু আমরা একটা ইস্যুতে কিছু ভিন্ন মত সহকারে আমরা একমত হয়েছি। চলার পথে কথা বলতে গিয়ে কেউ কারোর কথা কারো বিপক্ষে চলে যেতে পারে, আবার আলোচনা হলে আমরা সেটা আমরা ঠিকঠাক করে নিতে পারি। সবাই তো আর একই মনের নয়, একই চিন্তার নয়, একই মেধার নয়। প্রত্যেকের পলিটিক্যাল ম্যাচুরিটি, স্যাগাসিটি, ফারসাইটনেস সবকিছুতে একরকম থাকে না খালিদ ভাই, কিছু ডিফারেন্স থাকে। এই জন্য চলার পথে কখনো যদি কারো কথা একটু অসুবিধা হয়, দেন এন্ড দেয়ার আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছি, ফোনে কথা হচ্ছে। আপনি শিক্ষক মানুষ, আপনি আরো ভালো জানবেন। আমরা জানি যে দুটি মৌলিক পদার্থ যদি পাশাপাশি থাকে, তারা একটা যৌগিক পদার্থের দিকে যেতে চায়, কোনো না কোনো ভাবে তাদের ওই ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু হইতেছে কিনা। অথবা আমরা যদি একদম বাংলা প্রবাদে আসি, আমরা দেখি কিন্তু যে সঙ্গদোষে লোহা ভাসে, এটা গুণে হোক ক্রিয়াতে হোক, এই জন্য জাহাজ পানিতে ভাসতে পারে আসলে কাঠ। আর তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিবর্তন না হয়ে এটা হবে, আপনি এটা বলতেছেন? না, আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি এবং অন্যদের দলের বাকি দলগুলোর মধ্যে আমরা সেই আন্তরিকতা, আগ্রহ দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি, সবার মধ্যে সেই উদারতা এখন আমরা দেখতে পাচ্ছি। এবার সবাই চাচ্ছে যে এই জোটটা অটুট থাকুক, নানান ইস্যুতে যেন আমরা একসাথে কথা বলতে পারি। সেজন্য পার্লামেন্টেও কিন্তু আমরা আমাদের জামাতে ইসলামের একবারে অ্যাপেক্স বডিতে আলোচনা করেই আমাদের জামাত ইসলামীর পরে এনসিপি, যেহেতু তাদের আসন সংখ্যা আমাদের পরেই তাদের আসন সংখ্যা বেশি, তাই আমরাই আলোচনা করে নিজেরাই একমত হয়েছি যে না, আমরা পরবর্তী যে বড় দল এনসিপি প্রধানকেই আমরা, যেহেতু আমরা অপোজিশন পার্লামেন্টে, তো সেই অপোজিশনের মধ্যে এনসিপি গুরুত্বপূর্ণ দল এবং তার প্রধানকেই আমরা চিফ হুইপ পদটা আমরা অফার করেছি এবং তারাও এটা এগ্রি করেছে। এটা জোটের আভ্যন্তরীণ পরিবেশকে আমি মনে করি আরো সংহত করবে, জোটের সারা দেশের তৃণমূলের নেতা কর্মীদেরকে একই সঙ্গে একটু তাদেরকে উজ্জীবিত করবে, ইউনাইটেড করবে, একটা বার্তা সারা দেশে পৌঁছাবে। সেসব কারণে আমাদের মধ্যে আভ্যন্তরীণ একটা সংহতি আমরা গড়ে তুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। খালেদ ভাই, ইলেকশনের আগে যে কয়টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটাকে বলা হচ্ছে কি পয়েন্টস ইলেকশনের হয়েছে, সেই কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথমেই আসি হচ্ছে ভারত। ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক বা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারতের তৎপরতা, যেভাবে আমি বলি, বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতের আশ্রয় দেওয়া, যে কোনো প্রসঙ্গেই ভারত প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসছে। কিন্তু দেখা গেছে জামাতে ইসলামী সর্বোচ্চ নেতা, আপনি জানেন যে ডক্টর শফিকুর রহমানকে আমি এই প্রশ্ন করেছিলাম যে ইন্ডিয়ার সাথে একটা বৈঠক করেছিলেন, যেই বৈঠকটা আবার ইন্ডিয়ার সাজেশনেই গোপন রাখা হয়েছিল। আবার আমরা ভারতের বিপক্ষে নানা রকম অবস্থান জামায়াত ইসলামীর দেখলেও কতগুলি ফান্ডামেন্টাল ইস্যুতে কিন্তু দেখি না যে এইটা আপনি আসলে কি ব্যাখ্যা করবেন। ফান্ডামেন্টাল ইস্যুগুলি আমি আসলে আপনি চাইলে ব্যাখ্যা করতে পারি, বা সময় নাই আপনি বলতেও পারেন। আপনি যদি বৈঠক করে বৈঠক গোপন রাখার প্রসঙ্গটি যদি একটু বলতেন। আমি বলি। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে ভালো প্রসঙ্গ তুলেছেন। যদিও এটা আমির জামাত একবার এটা পরিষ্কার করেছেন। আমির জামাত যখন তার হার্ট সার্জারির পরে অসুস্থ অবস্থায় বাসায় সময় কাটাচ্ছিলেন, তখন আমাদের সরকারের, তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমির জামাতকে অসুস্থ অবস্থায় দেখতে আসছিলেন তার বাসায়। এরই ভেতরে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন করা হয়েছিল আমির জামাতের অসুস্থ অবস্থায় যে আমরা তো ওনাকে একটু দেখতে আসতে চাই। একজন রোগীকে ওনারা দেখতে আসবেন, এটা কোনো পলিটিক্যাল কোনো ডায়লগ ছিল না। তো আমির জামাত বিষয়টা আমাদের সাথে পরামর্শ করেছিলেন যে ওনারা তো একজন রোগী দেখতে আসার জন্য একটু আসতে চাচ্ছেন, আমরা ওনাদের আসবার ব্যাপারে কি মত দেবো। তো আমরা বললাম যে না, এটা কিন্তু পুরোপুরি পলিটিক্যাল আশা। এই রোগী দেখা, এটা আমির জামাত কোনো সাধারণ রোগী না, ইন্ডিয়ান হাই কমিশনও এরকম রোগী দেখে দেখে বেড়ায় না, উনার পলিটিক্যাল অবস্থানের কারণে। আপনি বলতে পারেন, এটা আপনার ব্যাখ্যা তো হতেই পারে। আমরা যেটা আলোচনা করেছি এবং ওনাদের যে বক্তব্য সেটা আমরা বলছি।
তো সবারই আসবার যাওয়ার পেছনে তো প্রত্যেকের এক একটা ভিউ থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। তো আমরা যখন একমত হলাম, ওনারা আসলেন এবং ওনার সঙ্গে দেখে শোনা করে কুশল বিনিময় করে ওনারা চলে গিয়েছেন। এবং আমির জামাতি এটার ব্যাখ্যা দিয়েছেন যে ওনারা বলেছেন যে আমরা এসেছি আপনাকে দেখতে, এটা অফিসিয়ালি আর এটা বলার প্রয়োজন নেই, এটা ওনাদের রিকোয়েস্ট ছিল, আমরা ইচ্ছা করে এটা বলিনি, এটা গোপন রাখবো, এটা কিন্তু আমাদের কোনো বিষয় ছিল না, ওনারা রিকোয়েস্ট করেছেন। তো এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, কারোর সাথে কারো আলাপ আলোচনায় আসা যাওয়ায় একটা কার্ডসি সৌজন্যতা আমরা রক্ষা করেছি, এখানে আর কিছু নেই। সেকেন্ড থিং হচ্ছে যে রয়টার্স যখন আমিরে জামাতকে এই প্রশ্নটি করে তখন কি তারা ইনফর্মড ছিল যে তারা এখানে গেছেন? মানে ওই পক্ষ থেকে কি জানানো হয়েছিল বা আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এখানে গেছেন, ভারতীয় কূটনীতিবিদরা? দেখার পর না, রয়টার্সের একটি প্রশ্নের জবাবেই আমিরে জামাত প্রথমে বললেন যে হ্যাঁ, ইন্ডিয়ান কূটনীতিবিদরা আমার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু বিষয়টি তাদের অনুরোধে আমি এটা আর পাবলিকলি বলি না, এটা ছিল হচ্ছে আমিরে জামাতের ভাষ্য। তো রয়টার্স সেটা জানলো কি জামাত ইসলামী থেকে নাকি ভারতীয় কূটনীতিবিদদের থেকে, সেটা আমি কোনো এই মুহূর্তে বলতে পারবো না। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে, আমরা মানে ভারত বিরোধী যে শব্দটা, আমরা দেশ হিসেবে ভারতের বিরোধী নই, ভারতের জনগণের আমরা বিরোধী নই, কিন্তু ভারত সরকারের নানান ইস্যুতে যা এদেশের জনগণের স্বার্থ বিরোধী, আমাদের ওয়াটার ইস্যু, বর্ডার কিলিং ইস্যু, আমাদের কানেক্টিভিটি ইস্যু, আমাদের ট্রেড ব্যালেন্সের ইস্যু, আমাদের নানান ইস্যুতে আমরা যখন আমাদের সাম্যতা, ন্যায্যতা, প্রাপ্যতার ইস্যুতে যখন আমরা বঞ্চিত হই, ডিপ্রাইভড হই, তখন আমরা সে ব্যাপারেই কথা বলি। কিন্তু একটা দেশ এত বড় বৃহৎ প্রতিবেশী, চারিদিক থেকে তারা অবস্থান করছে, এবং মানে কি বলা যায়, আমির জামাত একটা কথা উদাহরণ দিয়ে বলে থাকেন যে অনেক কিছুই বদলানো যায় কিন্তু প্রতিবেশী তো বদলানো যায় না, আর বদলানোর তো কোনো প্রয়োজন নেই। যদি তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, পলিটিক্যাল সম্পর্ক, দ্বিপাক্ষিক ন্যায্যতা, সাম্যতা, সমতার ভিত্তিতে যদি আমরা এই সম্পর্ক রক্ষা করতে পারি, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবাইকে সবার প্রয়োজন হয়। আমির জামাত তো বলেছেন যে ফ্রেন্ডশিপ টু অল, এনিমি টু নান। আমাদের এই রিলেশন আমরা মেনটেন করে যাচ্ছি। আমাদের ভারতের জনগণও আমাদের শত্রু নয়, দেশও শত্রু নয়। তবে যারা ভারতের সরকারের দায়িত্বে এসে আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জনগণের স্বার্থ, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক স্বার্থবিরোধী কোনো ভূমিকায় যখন যান, তখন আমরা তার প্রতিবাদ করি। আমরা তো কোনো অন্ধবিরোধিতা আমরা কেন করব, সেটা আমরা করি না। অনেকে ভুল বোঝে আর কি। ওকে, আরেকটি প্রসঙ্গ হচ্ছে মুক্তিযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি একটু ডিফারেন্ট ইয়েতে এইবার এসছে হচ্ছে চিটংয়ে গিয়ে জামাত ইসলামীর শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান এলডিপির যিনি প্রধান আছেন মঞ্চে উপবিষ্ট জনাব অলি আহমেদকে নিয়ে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের একটা প্রকাশ হয় এরকম যে জিয়াউর রহমান সাহেবকে আসলে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন অলি আহমেদ, বা জিয়াউর রহমান সাহেবকে নন, অলি আহমেদ সাহেবই আসলে যুদ্ধের ঘোষক। এই ব্যাপারটা কি আপনাদের ইলেকশনে নেতিবাচক প্রভাব ফেলছে, বা মুক্তিযুদ্ধকে আপনারা যেভাবে দেখেন? যেমন আমি আপনাকে পরিষ্কার করে বলি যে 2023 সালে আমি জামায়াতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহেরকে ইন্টারভিউ করেছিলাম। সেইখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন যে 1971 সালে জামাত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু তিনি সমর্থন করেন না। সেই সময় যেসব কথাবার্তা বলা হয়েছিল সেই সব কথাবার্তাগুলিকে তিনি ঠিকও মনে করেন না, এবং তিনি এইটার পক্ষে বলেছিলেন যে এই বিষয়ে জনাব গোলাম আজম এবং পরবর্তী আমির জনাব মতিউর রহমান নিজামী একাধিকবার বলেছেন। কিন্তু আমরা গত 15-17 মাসে কিন্তু জামায়াত, কিছু ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে একটা ভিন্ন বয়ান বা নেরেটিভ প্রতিষ্ঠা করতে দেখছি। এইটা কি ইলেকশনে কোনো প্রভাব ফেলছে? অনেকে আমাদেরকে বলছে যে বিএনপির কিছু ভোট কমতেছে কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আপনিও সেরকম মনে করেন কিনা যে বিএনপি আসলে ভোট কিছু কম পাইছে? বিএনপি হয়তো 290টা আসন পাইতো, কিন্তু ভোট কিছু কমে গেছে জামায়াতের কাছে, 190টা বা 220টা, 210টা, 12টা পাচ্ছে, কারণ ও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, কারণ মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আপনার খালিদ ভাই, আমি পার্সোনালি মনে করি এটা, এগুলো নিয়ে তো আমরা এত খুব এই ইস্যুগুলো আমি মনে করি খুবই ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। বারবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই প্রসঙ্গগুলো শুধু জাতিকে কনফিউজ করা, বিভক্ত করার জন্য, যারা আর কোনো ইস্যু না পায়
এই নন ইস্যুগুলোকে তারা ইস্যু বানায় স্বাধীনতার 54-55 বছর পরে। এটা মানুষ এখন আর ভালোভাবে নেয় না। সেকেন্ড থিং হচ্ছে ইলেকশনে এই যে সমস্ত বিষয়গুলো আপনি আনলেন, কর্নেল ডক্টর অলি আহমদ, আমাদের তাহের ভাইয়ের বক্তব্য, ইভেন আমাদের আমিরে জামাত চট্টগ্রাম কি বলেছেন, এইসব প্রসঙ্গগুলো কার কি বক্তব্য, কে কি লিখেছেন, মাঝখান দিয়ে আমি মনে করি আমাদের আলাদা করে কোনো মন্তব্য করাটা আমি সমীচীন মনে করি না। প্রত্যেকের বক্তব্যের ব্যাখ্যা কিন্তু প্রত্যেকে দিয়ে ফেলেছেন। এই জন্য খালেদ ভাই, এই বিষয়গুলোকে আমি এখনকার জন্য অপ্রাসঙ্গিক মনে করি। এগুলো জনগণ ভালোভাবেই বোঝে, আর এগুলো ইলেকশনে কোনো প্রভাব বিস্তার করেনি বলে আমি মনে করি। দ্যাট ইজ মাই পার্সোনাল অবজারভেশন। এটা ইলেকশনে কোনো প্রভাব ফেলেনি। আচ্ছা, আমার অবজারভেশনটা একটু বলি। আমি যেহেতু মানে ইলেকশনের মাত্র 2 দিন আগেই বাংলাদেশে গেলাম, মাঠ থেকে বা বাংলাদেশের মানুষের সাথে কথা বলার সৌভাগ্য আমার হচ্ছে ইলেকশনের মাত্র 2 দিন আগের থেকে। এইখানে যারা বাংলাদেশি থাকেন তাদের সঙ্গে অবশ্য কথা হতো, আর বেশিরভাগ সময় আমি মানে যেটাকে বলা হচ্ছে অনলাইনে এই মন্তব্য পড়তে থাকলাম। তো অনলাইনে মন্তব্য পড়তে থাকতে সময় আমি এটা দেখেছি যে অনেকে এরকম বলেছেন যে বিএনপির ভোট কমতেছে কারণ বিএনপি আওয়ামী বয়ানে কথা বলতেছে। এখন আওয়ামী বয়ান কোনটা? আওয়ামী বয়ান হচ্ছে 1971 সাল, আওয়ামী বয়ান হচ্ছে স্বাধীনতা আমাদের জন্য খুব পরম আরাধ্য বিষয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা কি আপনি ঠিক মনে করেন? আপনি মাঠে কি দেখছেন যে মানুষ আসলে স্বাধীনতার কথা শুনতে অপছন্দ করে? না, স্বাধীনতার কথা শুনতে বা 1971 সালে মানে না স্বাধীনতার কথা শুনতে অপছন্দ করে না খালেদ ভাই। তবে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধকে নিয়ে মানে কি বলা যাবে, পলিটিক্স এর জন্য মার্কেটিং করা, যেটাকে অনেকে অন্য ভাষায় একটু বলেন, খারাপ ভাষায়, যেটা আমরা এগুলো ব্যবহার করা সমীচীন মনে করি না, যে চেতনার ব্যবসা করতে চায় অনেকে, যদি এটা আমাদের পলিটিক্যাল কোনো বক্তব্য না। তো আপনি যেটা অবজার্ভ করেছেন, আমিও সেটাই দেখেছি যে মানুষ এগুলো আলটিমেটলি এখন আর রুচি নাই। এই কথা শুনতে শুনতে মানুষের গা সওয়া হয়ে গেছে। এটা মানুষের চেতনার কোনো গভীরে যায় না, রেখাপাত করে না, মানুষের মধ্যে পলিটিক্যালি কোনো প্রভাব ফেলে না। এটা বলতে হয় তাই, যে বলে না যে নেই কাজ তো খই ভাজ। জামাত ইসলামীকে দুর্নীতিবাজ বলা যাচ্ছে না, চোর বলা যাচ্ছে না, ধর্ষণকারী বলা যাচ্ছে না, গুন্ডা বলা যাচ্ছে না, লুটপাটকারী বলা যাচ্ছে না। একটা কিছু বলতে তো হবে, তো বল, এইগুলো বল। পুরনো রেকর্ড বাজাই, এই গান আর কেউ শোনে না খালেদ ভাই। আজকে বহু আধুনিক গান হয়েছে, সেইগুলো বাজাইলে মানুষ শুনবে। আধুনিক গান বাজালে শুনবে। এই মাত্রই গেল যেহেতু এটা এই প্রসঙ্গে শেষ কথা, মাত্রই গেল যেহেতু 7ই মার্চ নিয়ে একটা বলি। হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ চেতনার ব্যবসা করছে, সেটা আপনারাও বলছেন, আমরাও অনেক সময় বলছি যে আওয়ামী লীগ এটা নিয়ে এটা করছে, কিন্তু তাই বলে আমরা আমাদের 71-এর ইতিহাস, ঐতিহ্য, যারা এই 71-কে নেতৃত্ব দিয়েছেন তাদের কথা ভুলে যাব? মানে তাদেরকে মানে 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য গ্রেফতার হয়ে যাবে একজন, কারাগারে থাকবে? এটা সরকারের ব্যাপার, এই ব্যাপারে আমরা কোনো কমেন্ট করব না। তবে না, জামাতে ইসলামী কমেন্ট না করলে আর কে কমেন্ট করবে? জামাতে ইসলামী এখন বিরোধী দল, জামাতে ইসলামী কিন্তু একটা পজিশন নিতে হবে। ভাষণ বাজানো নিয়ে কোনো ইস্যু আমাদের কাছে কথা বলার মতো পরিস্থিতি এখন তৈরি হয়নি। একটা ঘটনা ঘটেছে, কিছু লোক প্রতিবাদ করেছে, পুলিশ তাদেরকে থানায় কাস্টডিতে নিয়েছে, ব্যাস, এটা শেষ হয়েছে। এটা নিয়ে আমি মনে করি না যে কোনো জাতীয় বিতর্ক তৈরি হয়েছে যে এখানে আমাদেরকে অংশ নিতে হবে। তবে আপনার মনে থাকার কথা, আপনার সাথে আমি আগে একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে আমি মুক্তিযুদ্ধ ইস্যুতে খুব পরিষ্কার করে বলেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী তার গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, আমাদের গঠনতন্ত্রে আমরা অফিসিয়ালি আমরা আমাদের সদস্য হওয়ার জন্য, আমাদের দল করার জন্য মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার আত্মদান, আত্মত্যাগ এবং এটা রক্ষায় আমাদের যে 7টা-8টা শর্ত দেওয়া হয়েছে একজন সদস্য হতে, তার মধ্যে এটা একটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি জীবন বাজি রেখে তিনি তার দায়িত্ব পালন করবেন। আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, হাজার হাজার মুক্তিযোদ্ধা জামাত ইসলামীতে আছে। ফলে আমরা এই স্বাধীনতার এবং নতুন স্বাধীন বাংলাদেশ 71-এর পরে কখনোই কোনো ভূমিকা, কোনো বক্তব্য এমন হয়নি যে যাদেরকে বলতে হবে যে তারা স্বাধীনতা বিরোধী। এটা একটা পুরনো বয়ান, ওই যে বলেছি যে কথা বলার আর কিছু নেই, তাই চালানো হয়। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায়
আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত খালেদ ভাই। ওকে, আমি এই আরেকটি প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের একজন দর্শক, উনি লিখন ইসলাম ওনার নাম, উনি বলতেছেন, আমাকে বলতেছেন হয়তো, আজাইরা সাংবাদিকতা যা প্রশ্ন করছে তার নিজের ঘাড়ে ফেললে কি জবাব দিবে, আমি আমার বোধে আসে না। থ্যাংক ইউ ভাই আপনার মন্তব্যের জন্য। শেষ প্রসঙ্গে আসি যে নারী, আপনাদেরকে এই কথা অনেক শুনতে হয়েছে যে আপনারা একজন নারীকেও আসলে নমিনেশন দেন নাই। আপনিও যেহেতু নমিনেশন বোর্ডের একজন সদস্য, আমি জামায়াতে ইসলামীর আমির সাহেবকে, আপনাকে এবং জামায়াতে ইসলামীর মানে আপনাদের তিনজনকে, তিন শীর্ষ নেতাকে এটা বলতে শুনেছি যে আপনারা প্রস্তুত করতেছেন, প্রস্তুত হচ্ছে। প্রশ্নটা দুই রকম, যে 54 বছরে যদি প্রস্তুত না হয় বা প্রস্তুত না হওয়ার কারণ কি, মানে আপনারা এইটাকে আসলে কিভাবে দেখছেন? এবং আমার একই রকম প্রশ্ন, ইলেকশনের আগে নারী প্রসঙ্গে আপনাদের যত কথা, সেটা ইলেকশনে প্রভাব ফেলছে কিনা আসলে? থ্যাংক ইউ। টু টেল ইউ ফ্রাঙ্কলি, আমি আপনাকে বলি যে আমরা নির্বাচনে নারী প্রার্থী সংসদ সদস্য পদে এবার দিতে পারিনি। সরাসরি আমরা আলোচনা করছি, এবং আমরা তো বাংলাদেশের যে আর্থসামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক যে পরিবেশ, জামাত ইসলামের মতো একটি দল, নারী কর্মী তৈরি করা, নারী নেত্রী তৈরি করার এই কাজে আমরা লেগে আছি। কিন্তু পার্লামেন্টের মতো ইলেকশনে গ্রামে গঞ্জে মাঠ ঘাট চষে বেড়াতে হবে, ভোটার দিন নাই রাত নাই, একজন প্রার্থী, আমরা পুরুষ প্রার্থীরা যা করেছি আমরাই তো বুঝি, 12টা 1টা পর্যন্ত সে ছুটবে, ভোটারের বাড়ি বাড়ি যাবে। এদেশের মানুষের মন মানসিকতা, কালচারের সাথে কতটা অ্যাডজাস্ট হবে, এটা নিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আমাদের নারী নেত্রীদের সাথে পরামর্শ করেছি। তো ধীরে ধীরে মাইন্ডসেটটা হচ্ছে যে সেই পরিবেশটা আস্তে আস্তে এখন ডেভেলপ করছে, এবং আমরা রেডি হচ্ছি। আমরা নিশ্চয়ই এম্পাওয়ারমেন্ট অফ উইমেন যেটাকে বলা হয়, সমাজের প্রতিটি জায়গায় নারীর যে প্রাপ্য অধিকার, ক্ষমতা, সেটা রাজনৈতিক দলে, সমাজে, পেশাজীবী, কর্মজীবনে আমাদের, আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই এটা লক্ষ্য করেছেন যে জামাত ইসলামীতে যথেষ্ট দক্ষ, যোগ্য, অভিজ্ঞ বোনেরা আমার এগিয়ে আসছেন, এবং আগামী বিভিন্ন নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা এবারে দিতে পারিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এটা তো আমরা ওপেনলি বলেছি, আমাদের আমির জামাতও বলেছেন। আমরাই শুধু কেন, আপনারা কয়টা দলে কয়জন নারী প্রার্থী দিতে পেরেছে আপনি নিজে একটু চেক করেন। সব দোষ তো শুধু জামাত ইসলামীর আছে, চেক করে দেখেন। না, অন্যদেরকে মানে আপনারা এটা বলবেন বা বলেন বা বলতেছেন, সেটা ঠিক আছে। মানে অনেকে কম দিছে, কেউ 10 জন দিছে, কেউ 5 জন দিছে, কেউ দেয় নাই। এনসিপি দিছে কত পার্সেন্ট, সেটাও আপনারা মাঝে মাঝে ক্রেডিট নেন। এনসিপি তো আমাদের জোটে আছে, এনসিপি দিছে, কিন্তু জামাত ইসলামী কেন দেয় নাই, জামাত ইসলামী কেন দেয় নাই, সেটা আপনার কাছ থেকে একটু শোনা আর কি। আমরা একটু ইন্টারন্যাশনাল প্রসঙ্গে আসি। সেইটা হচ্ছে যে আমেরিকা ইসরায়েল মিলে যে ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেটা আসলে পরাশক্তির বিষয়। এখন বাংলাদেশ বৈশ্বিকভাবে যে অবস্থান আছে, যে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান জানানো ছাড়া আর কিছু করার আছে কিনা, সেইটা আপনার কাছে একটু শুনবো। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের যে বিবৃতি দেখলাম 1 মার্চ, সেইটাতে তিনি বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলরে দায়ী করলো, যুক্তরাষ্ট্রের নাম মুখে আনেন নাই। এইটা কি আপনাদের সচেতন সিদ্ধান্ত, নাকি এইটাও আপনাদের একটা মানে স্লিপ? মানে এইটাতে যদি ইসরায়েলরে আপনাদের বলতে হয় কিছু, মানে আমি জামায়াতের আমিরের যে বক্তব্য, সেটাকে যদি কোট করি, সেটাকে আমি এরকম দেখি: সম্প্রতি ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময় প্রতিবেশী উপসাগরীয় দেশগুলির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা সংঘাত বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা, হ্যান। কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিংলি একবারও আমেরিকার কথা নাই। এইটা কি আপনারা না, এটা আমির জামাতের বিবৃতি। আপনি এটা তো মানবেন যে জায়নবাদী, ইহুদিবাদী ইসরায়েলই কিন্তু মূলত মধ্যপ্রাচ্যে যে প্রচন্ড যুদ্ধবাদ চরিত্রের নিয়ে নামছে, এবং আমেরিকা তাতে মদত দিচ্ছে। এ ব্যাপারে আমরা এটার ব্যাপারে যে বক্তব্য দিয়েছি, বিবৃতি দিচ্ছি, আমি নিজেও বক্তব্য দিয়েছি, সেখানে আমেরিকার সাম্রাজ্যবাদী ভূমিকা, এবং তারা যে ইরান সহ গোটা মুসলিম বিশ্বের উপরে হামলে পড়েছে, বিভক্ত করতে চাইছে, একটা যুদ্ধের আগুন তারা জ্বালিয়ে দিয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণ, এখানে সংযুক্ত হওয়া, যুদ্ধবিরতি এবং থেমে যাওয়া ছাড়া এর তো কোনো অল্টারনেটিভ পথ আমরা দেখি না। তো এখন আমির জামাতের বিবৃতিতে তিনি ইসরায়েল
মধ্যপ্রাচ্যের মধ্যে এটা একটা বিস্ফোরা, তাকে রেখে আমেরিকা এই কাজটা করছে। বিবৃতিতে সব কথা যে আসতে হবে, সব শব্দ বাক্য খুঁটে খুঁটে কোনটা কোথায় লাগলো আর লাগে না, না, কোন সময় এক একটা অধ্যাপক গোলাম পরোয়ার, আপনি তো শিক্ষক মানুষ, আপনাকে আসলে এটা বুঝায় বলা দরকার। কোন সময় অনুপস্থিতি, কোন শব্দের অনুপস্থিতি বিরাট মানে তৈরি করে আসলে, মানে হতে পারে, তবে না, এটা কোনো ইন্টেনশনালি উনি করেছেন তা না। ইসরায়েল মুসলিম বিশ্বকে আসলে বিভক্ত করতে চাইছে, মানচিত্র বদলে দিতে চাইছে, আমেরিকা তাকে মদদ দিচ্ছে এবং এমন ভাবে হামলে পড়েছে যে এখন মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে এখন হানাহানি, বিভেদ, একটা যুদ্ধের দামামা তারা বাজিয়ে দিয়েছে। আপনার কাছে কি মনে হয় মুসলিম বিশ্ব কি ঐক্যবদ্ধ? না, আমি তো দেখছি এখনো মুসলিম বিশ্বের যে কাঙ্ক্ষিত ঐক্য এই ইস্যুতে তারা এখন ঐক্যবদ্ধ হতে পারেনি। মুসলিম বিশ্বের মধ্যেও নানান ইস্যুতে অন্তর নিহিত অনেক বিভেদ বিভক্তি আছে এবং তার কারণও আছে। এটার জন্য ওআইসি সহ যারা মুসলিম দেশগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা শীর্ষ রাষ্ট্রপ্রধান যারা আছেন, তাদের আমি মনে করি এ ব্যাপারে ভূমিকা রাখা উচিত। এবং যুদ্ধ বন্ধ না করলে, যুদ্ধ বিরতি না হলে সারা দেশ এবং পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের জ্বালানি এক্সপোর্ট, রেমিটেন্স সবকিছুর উপরে মারাত্মকভাবে ইফেক্ট করছে। এবং আমাদের রাস্তা তো গাড়ি ঘোড়া কমে যাচ্ছে, মানুষ গাড়ির জ্বালানি পাচ্ছে না, নানান কলকারখানা কয়দিন চলবে, কি বন্ধ হবে, তারপরে আমার কি বলে এয়ারলাইন্সে বিমান ফ্লাইট গুলো সব বাতিল হয়ে যাচ্ছে। সামনের যুদ্ধ যদি কন্টিনিউ করে তো দারুণ ক্রাইসিস হবে। এই জন্য আমরা এটাকে মনে করি যে যুদ্ধ থামার জন্যই মুসলিম বিশ্বকে ভূমিকা রাখা উচিত, জাতিসংঘ ওআইসি কে ভূমিকা রাখা উচিত। জনাব গোলাম পরোয়ার, আপনি এই যুদ্ধে মানে জামায়াতে ইসলামের অবস্থানটা কি, জামায়াতে ইসলামী কি ইরানের অবস্থানটাকে নৈতিক এবং রাইটিয়াস মনে করে? দেখেন, গ্লোবাল পলিটিক্সে বিশেষ করে বিশ্ব রাজনীতির পরাশক্তিগত একটা ইকুয়েশন, সমীকরণ, পোলারাইজেশন কিন্তু আছে। এখানে এক কথায় মন্তব্য করা কঠিন, এখানে অনেক কথা দুদিকেই বলতে হবে। তবে আমরা কোনো যুদ্ধ চাই না, একটা আঘাত করলে পাল্টা আসে, একটা মিসাইল, একটা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, তো এইটা কেন হবে? আমরা যুদ্ধের বিরোধী, আমরা শান্তির পক্ষে। আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধটা আমেরিকা শুরু করেছে আসলে তাদের সুপ্রিম লিডারকে মেরে? আমি মনে করি এটার পিছনে তার ভূমিকাটাই বেশি। সে যদি শান্ত হতো, সে যদি নিবৃত হতো, সে যদি ইসরায়েলকে উস্কানি মদদ দিয়ে বড় হুমকি না দিত, এই যুদ্ধ হয়তো আর অগ্রসর হতো না। এক্ষেত্রে আমেরিকার অনেক বড় ভূমিকা রাখার সুযোগ ছিল। আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর ইরানের পাশে এই সময় দাঁড়ানো উচিত, নাকি ইরান যেহেতু তাদেরকে আক্রমণ করেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলি তো ইরানের অ্যাপোলজিও অ্যাকসেপ্ট করেছে? ইরান তো আক্রমণ করেছে, প্র্যাকটিক্যালি কোনো মুসলিম দেশ নয়, তাদের মিলিটারি বেসগুলোতে তারা অ্যাটাক করেছে। এটা যুদ্ধের একটা অংশ হিসেবে তারা করেছে, তবে সেটাও আমরা সমর্থন করি না। মানে কোন যুদ্ধ, কোন সংঘাত, কোন মিলিটারি বেজে করতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলি যে আমেরিকাকে মিলিটারি বেস বানাতে দিয়েছে, সেটাকে আপনারা সমর্থন করেন? না, আমি এটা সমর্থন করি না, মধ্যপ্রাচ্যের সমর্থন করি না। মানে কি প্রয়োজন আমাদের এখানে? আপনার কাছে মনে হয় না যে আমরা ইসরায়েলকে দায়ী করতেছি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো সমানভাবে দায়ী মধ্যপ্রাচ্যের এই গাজা থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রাণহানি? নিশ্চয়ই অনেক মুসলিম দেশের জন্য দায়ী। তাদেরকে এই জায়নবাদী আগ্রাসী শক্তিগুলোকে স্থান দেওয়া, মিলিটারি বেস তৈরি করা, এবং এখানে অ্যাটাক করতে গিয়ে অনেক সিভিলিয়ান, বেসামরিক লোকেরাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা দুদিকের যুদ্ধই আমরা থামাতে বলবো, এবং এক্ষেত্রে বৃহৎ পরাশক্তি হিসেবে আমেরিকাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এই বিষয়ে শেষ প্রশ্ন, আপনারা আসলে মধ্যপ্রাচ্য বা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের দেশগুলিকে এই আহ্বান জানাবেন কিনা যে তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস আর করতে না দেয়? আমরা জানাবো, এবং আমরা আজকেও আমরা আপনার মাধ্যমে সারা বিশ্বকে এবং আমরা আহ্বান জানাবো যে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং এই ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এটা কত সহজে এবং স্বল্প সময়ে থামানো যায় তার কৌশল বের করা উচিত। এবং কোনো বড় পরাশক্তি যারা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়, মুসলিম বিশ্বের মানচিত্রকে বদলাতে চায়, বিভক্ত করতে চায়, তাদেরকে নিজেদের ভূখণ্ডে আর অ্যালাউ করা যাবে কিনা, ঠিক কিনা, এর যথার্থতা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি।
খালিদ ভাই। লাস্ট প্রশ্ন, ইরানের পাল্টা হামলায় আমরা দেখেছি যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত নিহত হয়েছেন। দেশে আমরা দেখেছি পরিবহনের জ্বালানি সংকট তৈরি হয়েছে, ঘন্টার পর ঘন্টা পাম্পে, এটা আপনিও কিছুক্ষণ আগে বললেন, পাম্পের লাইন লেগে থাকছে। যুদ্ধটা দীর্ঘমেয়াদী হলে রেমিটেন্স প্রবাহ, দেশের সার্বিক বাজার পরিস্থিতি অস্থির হয়ে পড়বে। মানে আমরা এই যুদ্ধটা এফোর্ড করতে পারবো কিনা আমরা জানি না। এখন ডিজেল সংকট মোকাবেলায় ভারতের দিকে হাত বাড়িয়েছে আমাদের সরকার, ভারত থেকে ডিজেল আমদানি করা হচ্ছে, ব্যবসা বাণিজ্যে, বিদ্যুতে, জ্বালানিতে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এইটা আপনি কিভাবে দেখেন বা জামাতে ইসলামী কিভাবে দেখে? গত 1.5 বছরে আমরা ভারত প্রসঙ্গে, সেভেন সিস্টার্স প্রসঙ্গে, ইউরেনিয়াম প্রসঙ্গে নানা বক্তব্য দেখেছি রাজনীতির ময়দানে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে অনেকেই বলতেছেন যে মানে অকারণেই সেভেন সিস্টার্সের অভিভাবকত্বের কথা বলে এসছেন। এগুলি আসলে আপনি কিভাবে দেখেন? শেষ প্রশ্ন আমার। না, ধন্যবাদ। আমি মনে করি ভারত কেন, যে কোনো দেশের, আমাদের জ্বালানির সংকট, আমাদের রেমিটেন্স, আমাদের অর্থনীতির প্রয়োজনে আমাদের সাম্য, সমতা, মর্যাদা রক্ষা করে সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, এগুলো আমাদের চলা উচিত। এখন তো গ্লোবাল ভিলেজ হয়ে গেছে দুনিয়াটা। আমরা জানালা দরজা বন্ধ করে দিয়ে তো রাষ্ট্র চালাতে পারবো না, সকলের সাথে আমাদের এই সম্পর্ক থাকবে। আমি মনে করি আমাদের এই সংকট দূর করতে বাংলাদেশ সরকারের ন্যায্য ভূমিকা যেখানে যা রাখার সেটা তারা রাখতে পারেন। এবং আন্তর্জাতিক রাজনীতিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকার বা তার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কি করেছেন সেটার আর এখন আমার মনে হয় তিনি তার পলিটিক্যাল এবং ফরেন পলিসির কনটেক্সটে তিনি সেখানে যা করার প্রয়োজন তিনি তা করেছেন। সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কোনো পলিটিক্যাল সরকার ছিল না, কোনো পার্লামেন্ট ছিল না। তিনি তার ফোরামে আলোচনা করে দেশের জন্য যা বেটার মনে করেছেন তিনি সেটা করেছেন। আমি এক্ষুনি আর সেগুলো নিয়ে কোনো মন্তব্য করা আমার কাছে, আপনার কাছে 1 ঘন্টা সময়, আপনার আমার 2-3 মিনিট সময় আছে, সেজন্য আমি একটা বোনাস প্রশ্ন করি। সেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক, দুদক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং নানা প্রতিষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিয়োগ বাতিল করে বিএনপি সরকার নতুন লোক শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বলা আছে যে এরা ছিল জামায়াতে ইসলামীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরা ছিল জামায়াতে ইসলামীর পছন্দের লোক। আপনিও সেরকম মনে করেন কিনা? নতুন নিয়োগগুলি কেমন হচ্ছে আসলে? আমি সেটা মনে করি না। এটা একটা অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করা। এটা যারা বলেন এটা তাদের অসহায়ত্ব, তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব। হ্যাঁ, তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যাদেরকে সেখানে প্রয়োজন, দক্ষ, সৎ এবং ক্যাপেবল মনে করেছে, তারা তাদেরকে সেখানে যোগদান করে। কেন জামাত ইসলামী তারা হতে যাবে? মানে হয়েছে কি, আপনাকে আগে একদিন বলেছিলাম, যে লোকটা দুর্নীতি করে না, সৎ, মিথ্যা বলে না, আনডিউ প্রিভিলেজ দিতে চায় না, বলে এই লোকটা জামাত ইসলামী, অথবা হ্যাঁ, মানে আপনাকে আমি বলেছি যে এই হচ্ছে সমাজের দশা। যে ঘুষ খাবে না, আনডি প্রিভিলেজ দেবে না, বলে বেটা আমার কথা শোনে না, টাকা নিতে চাইলো না, ও জামাত ইসলামী করে। এগুলো নানান জায়গা থেকে মানুষ এভাবে মন্তব্য করে। মানুষ এখন এগুলো বুঝে যাচ্ছে। তবে উচিত সরকারের, পার্লামেন্টের সেশন এখনো শুরু হয়ে পারেনি, কেবল গভর্নমেন্ট ফর্ম হয়েছে, রদবদল তো সরকার করতেই পারেন, সরকারের এটা এখতিয়ার আছে, কিন্তু একটু দেখে শুনে চলা উচিত। এবং নির্বাচিত সরকারের যেখানে নির্বাচিত প্রতিনিধি, সেখানে ইলেকশন দিয়ে প্রতিনিধিত্ব করানো উচিত। আর যেখানে প্রশাসনিক কোনো পরিবর্তনের যে বিধি আছে এবং যতটা সম্ভব সুস্থ দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য যা করার প্রয়োজন সেদিকেই খেয়াল রাখা উচিত। একেবারে শুধু দলীয় প্রয়োজন, দলীয় স্বার্থটা যেন তারা প্রাধান্য না দেন। তাহলে আমরা যে কারণে জুলাই সৃষ্টি হলো, আমাদের 5ই আগস্ট সৃষ্টি হলো, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক, মানবিক সেই কল্যাণ রাষ্ট্রের দিকে যেতে গেলে, যে দলে আমি করি, আমরা যেন সেই